আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব আবারও কমলার পেছনে পড়লেন ট্রাম্প। এরপর জানিয়ে দেব কিভাবে হত্যা করা হলো ইসমাইল হানিয়াকে। এরপর থাকছে রাহুলের জাত নিয়ে বিজেপি নেতার প্রশ্ন। মোদির বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের। এখন জানিয়ে দেব ড্রোন হামলায় বেঁচে গেলেন সুদানের সামরিক নেতা, কিন্তু নিহত হয়েছেন ৫ জন। এবং সর্বশেষ জানিয়ে দেব কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আবারও কমলার পেছনে পড়লেন ট্রাম্প। নতুন আরেকটি জরিপে জনসমর্থনের ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসের পেছনে পড়লেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ৩ দিনের জরিপের শেষ ৩ দিন রোববার দেখা গেছে কমলা হ্যারিস ৪৩% নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছে, আর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৪২% সমর্থন। গত সপ্তাহের জরিপে কমলা ৪৪% সমর্থনে এগিয়েছিলেন, যেখানে ট্রাম্পের সমর্থন ছিল ৪২%। অর্থনীতি, অভিবাসন ও অপরাধ বিষয়ে ট্রাম্পের পরিকল্পনাকে বেশি পছন্দ করেছেন ভোটারেরা। স্বাস্থ্যসেবা নিয়ে কমলার পরিকল্পনায় সমর্থন টেনেছেন ভোটারদের। ২৬ থেকে ২৮ জুলাই অনলাইনে পরিচালিত এ জরিপে যুক্তরাষ্ট্রের ১০২৫ জন ভোটার অংশ নেন। ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে পিছিয়ে পড়ার পর দলের মধ্যে নানা চাপে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা প্রত্যাহার করেন ৮১ বছর বয়সী জো বাইডেন। এরপর জনসমর্থনে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাও ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে কমলা খুব দ্রুতই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ডেলিগেটের সমর্থন পেয়ে গেছে। আগস্টে দলীয় সম্মেলন আনুষ্ঠানিকভাবে তিনি দলের মনোনয়ন পেতে চলেছেন। কিভাবে হত্যা করা হলো ইসমাইল হানিয়াক? সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাত জানিয়েছে, সিনিয়র হামাস নেতা ইসমাইল হানিয়াকে গাইডেড মিসাইল দিয়ে হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, স্থানীয় সময় আনুমানিক ২টায় মিসাইলটি তেহরানের তার ব্যক্তিগত বাসভবনে আঘাত করে। ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পর্কিত ফাস্ট নিউজ জানিয়েছে, হানিয়া তেহরানের উত্তরের একটি অবসরপ্রাপ্ত সেনাদের আবাসিক কেন্দ্রে অবস্থান করেছিলেন। তিনি আকাশ থেকে নিক্ষিপ্ত একটি প্রজেক্টাইল দ্বারা নিহত হন। প্রাথমিক তথ্য অনুসারে একটি রকেট আঘাত হানলে হানিয়া এবং তার দেহরক্ষী মারা যান। এখন সবার চোখ ইসরায়েলের দিকে। গত বছরের ৭ অক্টোবরে হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হওয়ার পর হামাস নেতাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েল। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েল সাধারণত বিদেশে তাদের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করে না, তবে এই আক্রমণটি ইসরায়েলের একটি পূর্ববর্তী অপারেশনের মতো হতে পারে। চলতি বছরের ১৯ এপ্রিল নাতানজে ইরানের পারমাণবিক স্থাপনার আশেপাশে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছিল। ওই অপারেশনে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমার বাইরে থেকে রকেট নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হয়। রাহুলের জাত নিয়ে বিজেপি নেতার প্রশ্ন। মোদির বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লোকসভার অধিকার ভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস। আজ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়েছে। বাজেট বিতর্কে অংশ নিয়ে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী জাত গণনার উপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিজেপির তৈরি চক্রব্যূহে পিষে মরছে দেশের অভিমন্যুরা, যারা দলিত, অনগ্রসর, আদিবাসী, তফসিলভুক্ত সাধারণ মানুষ। রাহুলের ভাষণের রেশ ধরে বিজেপির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অনুরাগ ঠাকুর তার বক্তৃতায় রাহুলের উদ্দেশ্যে বলেছিলেন, যার জাতের ঠিক নেই তিনি এখন জাত গণনার কথা বলছেন। কংগ্রেস থেকে অনুরাগ ঠাকুরের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। সেই সময় সভা পরিচালনা করেছিলেন বিজেপি সদস্য জগদম্বিকা পাল। এদের বিরোধিতার মুখে তিনি জানিয়েছিলেন, অসংসদীয় মন্তব্য করা হয়ে থাকলে তা সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। গত বছর বাজেট অধিবেশনেও এমন ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন, নেহরুর পরিবারের উত্তরসূরিরা কেন তার পদবি ব্যবহার করে না বুঝি না। মোদীর ওই মন্তব্য ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছিল। তার বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছিল, যদিও তা গ্রাহ্য হয়। কংগ্রেসের দাবি, অনুরাগের ভাষণের বাদ যাওয়া অংশ প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট। এটাই অধিকার ভঙ্গের শামিল। বিতর্ক চলাকালে রাহুল অবশ্য বলেছিলেন, অনুরাগ ঠাকুর তাকে অপমান
অপমান ও অসম্মান করলেও তিনি তাকে ক্ষমা চাইতে বলবেন না। এদেশের গরিব, অনগ্রসর, বঞ্চিতদের জন্য যারাই সরব, প্রত্যেককে গালি শুনতে হয়। তাকেও গালাগাল করা হচ্ছে, অপমান করা হচ্ছে, কিন্তু জাত গণনা তিনি করিয়েই ছাড়বেন। ড্রোন হামলায় বেঁচে গেলেন সুদানের সামরিক নেতা, কিন্তু নিহত হয়েছেন 5 জন। সুদানের সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এক হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছে, তবে এ সময় অন্য 5 জন নিহত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র একথা বলেছেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। মুখপাত্র নাবিল আবদুল্লাহ দেশটির আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সকে এ ঘটনার জন্য দায়ী করেছে। নাবিল বলেন, দেশের পূর্বে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে 2টি ড্রোন দিয়ে হামলা চালানো। ওই সময় সেখানে সেনাবাহিনীর একটি গ্রাজুয়েশন অনুষ্ঠান চলছিল। হামলায় 5 জন নিহত হয়েছে। সেনা ঘাঁটিটি পোর্ট সুদান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত, যা সেনাবাহিনীর প্রকৃত রাজধানী এবং যেখানে জেনারেল বুরহান অবস্থান করছে। স্থানীয় সময় সকালে অনুষ্ঠানে যোগদানকারীরা হামলার ভিডিও ফুটেজ শেয়ার করেছে। সেখানে দেখা যায় সামরিক গ্রাজুয়েটরা হামলার আগে আনুষ্ঠানিক পোশাক পরে মার্চ করছেন। জেনারেল আবদুল্লাহ বিবিসিকে বলেছেন, একমাত্র আরএসএফ সুদানের জনগণের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং জনগণের উপর হামলা চালায়। জেনারেল বুরহান ও উপস্থিত সব কমান্ডার ভালো থাকায় এবং খুব বেশি ক্ষতি না হওয়ায় তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিকভাবে সমর্থিত রাজনৈতিক পরিকল্পনায় বেসামরিক শাসনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে সাবেক মিত্রদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তারপর থেকে 10 মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 143 জন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 143 জনে পৌঁছেছে। কয়েক ঘন্টার টানা ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই ভূমিধসে আহত হয়েছেন আরো প্রায় 200 মানুষ। আরো শতাধিক মানুষ এখনো আটকা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। এই অবস্থায় ভারতের এই রাজ্যে আরো অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যটি বেশ কিছু জেলার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, গতকাল প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়ানাদ জেলায় ধারাবাহিক ভূমিধসের ফলে কমপক্ষে 143 জন মারা গেছেন এবং আরো প্রায় 186 জন আহত হয়েছেন। সরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালালেও এখনো শতাধিক লোক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কয়েকটি পরিবার জানিয়েছে তাদের প্রিয়জনদের সন্ধান পাওয়া যাচ্ছে না। ভারতীয় সেনাবাহিনী ওয়েনাদে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার জন্য প্রায় 300 জন সেনা সদস্য মোতায়েন করেছেন। এছাড়া প্রয়োজন দেখা দিলে উদ্ধার কাজে নামানোর জন্য আরো 140 জনকে তিরুবনন্তপুরে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। কেরালা অঞ্চলটি অবিরাম বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বৃষ্টির জেরে সেখানকার অবরুদ্ধ রাস্তাগুলো এই দুর্যোগের মধ্যে ত্রাণ প্রচেষ্টাকে আরো জটিল করে তুলেছে। রাজ্যটি 24 ঘন্টার মধ্যে 372 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর এরপরই 4 ঘন্টার মধ্যে ওয়ানানাদ জেলায় 3টি ভূমিধসের ঘটনা ঘটে।